চড়ুই পাখির জন্য কত মানুষের মৃত্যু হতে পারে এমনটা ভেবেছো কখনো? অথচ বাস্তবে কিন্তু এমনটাই ঘটেছিল। চড়ুই পাখির জন্য মৃত্যু হয়েছিল 4 কোটি মানুষের। ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে এসেছিল গোটা দেশে। সালটা 1958। মাও জেদং তখন পিপল রিপাবলিক অফ চায়নার সর্বময় চেয়ারম্যান। সেই পৃথিবী বিখ্যাত বিতর্কিত কমিউনিস্ট নেতা সেই বছর সিদ্ধান্ত নিলেন চড়ুই নিধন করতে হবে, যার পোশাকি নাম ছিল দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেন। একটা দুটো নয়, চীন থেকে চিরকালের মতো চড়ুই নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন মাও। কিন্তু কেন? কারণটা কি? দেশের ফসলের ক্ষতি করছে চড়ুই পাখি। 1958 সালে মাওয়ের নেতৃত্বে চীনে একটি দ্রুত শিল্পায়ন ও কৃষি উন্নয়নের জন্য গ্রেট লিপ ফরওয়ার্ড নামে একটি কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির অংশ হিসেবে 4টি কীটপতঙ্গ নিধন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে চড়ুই পাখিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিশ্বস্ত বিশেষজ্ঞদের কাছ থেকে মাও জানলেন একটি চড়ুই বছরে 4-5 কেজি শস্য খায়। হিসেব করে দেখা গেল 10 লাখ চড়ুই 60,000 মানুষের খাবার খেয়ে ফেলে। অতএব মারো চড়ুই, নিশ্চিহ্ন করো নিরীহ পাখিদের। সরকারি বন্দোবস্ত হলো, দক্ষযজ্ঞের জন্য কেনা হলো 1 লাখ চড়ুই নিধন অভিযানের নিশান। খুদে পাখি মারতে মেতে উঠল গোটা দেশ। যারা এই কাজে এগিয়ে এলো তাদের গর্বের নাম হলো স্প্যারো আর্মি। এমনকি চড়ুই মারার উৎসাহ দিতে পুরস্কার ঘোষণা করলো রাষ্ট্র। একাধিক পদ্ধতিতে মারা হলো পাখি। উন্মত্ত জনতা ড্রাম বাজিয়ে ধাওয়া করত পাখির ঝাঁকের পিছনে। জানা যায় শেষে উড়ানে ক্লান্ত পাখি মাটিতে পড়ে মারা যেত। খুঁজে খুঁজে ভাঙা হলো চড়ুইয়ের বাসা, নষ্ট করা হলো ডিম। কিছু পাখি জাল দিয়ে ধরা হলো আর বাকি পাখি মারা হলো বন্দুক দিয়ে। অচিরেই মাওয়ের ইচ্ছা মতো চড়ুই শূন্য হলো চীন। তাতে কি লাভ হলো রাষ্ট্রের? ভালো হলো দেশের মানুষের? বাঁচলো ক্ষেতের ফসল? ভালো তো দূরে থাক, চড়ুই নিধনের কারণে কালো দুর্ভিক্ষের দিন দেখল দেশ। আসলে চড়ুই শস্যের কিছু অংশ খেত ঠিক, তেমনি ফসল ধ্বংসকারী পোকামাকড় খেত চড়ুই পাখির দল। বেপরোয়াভাবে চড়ুই নিধনে নষ্ট হয় সে বছরের সিংহভাগ ফসল। এই সময় ক্ষেতগুলিতে হয়েছিল মারাত্মক পঙ্গপালের আক্রমণ, যারা ঝাঁকে ঝাঁকে এসে মাঠের পর মাঠ ফসল নষ্ট করে দিয়েছিল। বিষাক্ত কীটনাশক ব্যবহার করেও সেগুলিকে মারা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের এক অংশের দাবি, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ওই সময় চীনের কৃষিজমি বিষাক্ত হয়ে গিয়েছিল। ফলে ফসলের উৎপাদন হঠাৎ করে অনেকটা কমে যায়। এর ফলে ভয়ঙ্কর দুর্ভিক্ষে 3-4 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। মাওয়ের হঠকারী সিদ্ধান্তে এত মানুষের মৃত্যুর পর পিপল রিপাবলিক অফ চায়নার চেয়ারম্যান মাওয়ের প্রতিক্রিয়া কি ছিল? শস্যক্ষেত্রে কোনো ফসল না থাকলেও সরকারি গুদামে তখন পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ ছিল। তবুও কোনো এক অদ্ভুত অজানা কারণে সরকার সেসব খাদ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করতে কোনো রকম পদক্ষেপ নেননি। তার উপর সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে নির্মমভাবে হত্যা করা হতো। আগে ক্ষেতের কীটপতঙ্গ মারার নির্দেশ দিয়েছিলেন মাও, পরে চড়ুই পাখি। এতখানি তৎপরতার পেছনে আরেক কারণ ছিল। কমিউনিস্ট চীনে ততদিনে ব্যক্তির ক্ষেত খামারের অস্তিত্ব নেই, সবটাই রাষ্ট্রের সম্পত্তি। অতএব রাষ্ট্র নেমে পড়ল তার খামারের খেয়ালি সুরক্ষায়। আদপে যা চীনের চেয়ারম্যানের ব্যক্তিগত সিদ্ধান্ত। এই ঘটনাটি চীনের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় এবং মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ পরিবেশগত বিপর্যয় হিসেবে চিহ্নিত। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট দাই কিং এর মতে, প্রাণীদের ব্যাপারে মাও বিশেষ কিছুই জানতেন না। তিনি কখনো নিজের পরিকল্পনা নিয়ে কারোর সাথে আলোচনাও করতেন না, আবার বিশেষজ্ঞদের মতামতের ধার ধারতেন না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন এদেরকে মেরে ফেলার।
কিন্তু প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দেশটি থেকে রাতারাতি চড়ুই পাখি বিলুপ্তি করে দেওয়া তো আর যেন তেন কথা না। তাই কিভাবে চড়ুই পাখি মারা যায় তা নিয়ে রীতিমতো গবেষণাও চালানো হয়েছিল। গবেষণার শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাপক প্রচার চালিয়ে জনসাধারণকে তাদের দায়িত্ব জানিয়ে দেওয়া হয়েছিল। শেষমেশ পদ্ধতিটা দাঁড়ালো এমন যে প্রত্যেক নাগরিক নিকটবর্তী চড়ুই পাখির আবাসস্থল খুঁজে দিনভর পাখিগুলিকে তাড়া করে বেড়াবে। সকলে একসাথে বিকট শব্দের সৃষ্টি করবে যেন ভয়ে পাখিগুলো কোথাও নামতে না পারে। এভাবে উড়তে উড়তে ক্লান্ত হয়ে যখন পাখিগুলো নিচে পড়ে যাবে তখনই ধরে মেরে ফেলতে হবে। এইভাবেই শুরু হয়েছিল দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। দেশপ্রেমের টানে দলে দলে চড়ুই নিধন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছিল সকলে। মূলত কম বয়সী মানুষের ঘাড়ে পড়েছিল চড়ুই পাখি ধরা, তাড়া করা, বিষ দিয়ে মারার মতো কাজগুলো, আর বৃদ্ধ ও শিশুদের দেওয়া হয়েছিল প্রহরীর দায়িত্ব। গৃহিণীরা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন থালা, বাটি, হাঁড়ি, চামচ, যে যা পেরেছিলেন তাই নিয়ে। সেগুলোকে ঢোল হিসেবে ব্যবহার করে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হয়েছিলেন। শস্যদানা খাওয়ার পাশাপাশি চড়ুই পাখি নানান ধরনের পোকামাকড়ও খায়। চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যাওয়ায় বহুগুণ বেড়ে গেল সেই সব পোকামাকড়ের সংখ্যা। এতে করে ফসলের ক্ষেতে ছেয়ে যেতে লাগলো ক্ষতিকর পোকামাকড়ে। ফলস্বরূপ যে শস্য বাঁচানোর জন্য এত কিছু করা হলো সেই শস্য গেল পোকামাকড়ের পেটে। খুব অল্প সময়ের মধ্যেই শস্য ভাণ্ডার খালি হয়ে গেল। সাধারণ মানুষের মজুত করা খাদ্যেও ঘাটতি দেখা গেল। খাদ্য সংকটের মুখে পড়ল কোটি কোটি মানুষ। দেখা দিল দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ দ্য গ্রেট ফেমিন নামে পরিচিত। চীনা সাংবাদিক ইয়ং জেসিং তার থমস্টোন দ্য গ্রেট চাইনিজ ফেমিন বইতে 36 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল বলে উল্লেখ করেন। চীনের আভ্যন্তরীণ বহু খুঁটিনাটি গোপন বিষয় গভীরভাবে আলোকপাত করা বইটি প্রকাশ হবার কিছুদিনের মধ্যেই চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাতে তো আর চীন সরকার এই কলঙ্কজনক অধ্যায়ের কালিমা মুছে ফেলতে পারেনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ং বলেন, সেই সময়কার পুরো সত্য হয়তো কখনোই পুরোপুরিভাবে বিশ্ববাসীর সামনে আনা সম্ভব হবে না, কারণ বর্তমানে দেশের সরকার, সমাজ সবকিছুরই উন্নতি হয়েছে। তাই কারোর পক্ষে সেই সময়কার বীভৎসতা উপলব্ধি করা খুবই কষ্টকর। জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম হিসেবে 4 পেস্ট ক্যাম্পেইন ছিল ইতিহাসের অন্যতম সফল একটি প্রকল্প। অথচ প্রাকৃতিক সামঞ্জস্য ও বাস্তুসংস্থানের ভারসাম্য বিবেচনা না করে চীনাদের করা এই ভুলের খেসারত তাদেরকে দিতে হয়েছিল কয়েক দশক ধরে। প্রকৃতির প্রতিটি উপাদানই কোনো না কোনো শৃঙ্খলের অন্তর্ভুক্ত। এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই কোনোভাবে এই উপাদানগুলোর কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে নষ্ট হয় পরিবেশগত ভারসাম্য। আর সব সময়ের মতো সে ভারসাম্য ফিরিয়ে আনার গুরুদায়িত্বটা প্রকৃতি নিজের কাঁধেই তুলে নেয়। তাই চীনাদের এমন নির্বোধ কর্মকাণ্ডের খেসারত দিতেও বেশি সময় লাগলো না। ধেয়ে এসেছিল প্রকৃতির নির্মম আঘাত। প্রকৃতি তার আপন গতিতে বয়ে চলে পাহাড়ি ঝর্ণার মতো। ক্রমাগত পরিবর্তনশীল প্রকৃতির নিয়মের সাথে মানিয়ে নিতে না পেরে হারিয়ে গেছে ডাইনোসর, ম্যামথ সহ দানবীয় সব প্রাণী। আবার বহাল তবিয়েতে রয়ে গেছে পিঁপড়ের মতো ক্ষুদ্র প্রাণীও। যোগ্যতম প্রাণীরাই শুধু টিকে থাকে, এটাই প্রকৃতির নিয়ম। আর ঔদ্ধত্যের চূড়ায় বসে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যারা সীমা অতিক্রম করেছে, প্রতিবারই পরিণাম হিসেবে তাদের উপর ধেয়ে এসেছে প্রকৃতির নির্মম প্রতিশোধ। প্রকৃতি কখনোই সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করে না। মানব সভ্যতার ইতিহাসে রয়েছে এমন বহু বিপর্যয়ের ঘটনা। চীনে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তা হয়তো কখনো কারোর পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না।
উপস্থাপনাটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, অনেক অনেক শেয়ার করো। সকলের কুশল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।